শোকাবহ আশুরায় শত্রুর মুখে চুনকালি দিলেন আলী খামেনি, প্রায় 1 মাস পর দেখা দিলেন জনসম্মুখে। সত্য হলো গুঞ্জন, মাস্কের আমেরিকা পার্টির আত্মপ্রকাশ, সাবেক ঘনিষ্ঠজনের চ্যালেঞ্জ সামলাতে পারবেন তো ট্রাম্প। ভারতে নির্বাসিত দালাই লামার উত্তরসূরি নিয়ে চীনের সাথে দ্বন্দ্ব চরমে, কুপকাত হবে কে, নয়াদিল্লি না বেইজিং? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইসরায়েলের বিরুদ্ধে টানা 12 দিনের পাল্টাপাল্টি সংঘর্ষ আর নানা গুঞ্জনের প্রায় 1 মাসের মাথায় জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ শুরুর পর থেকেই নিরাপত্তার খাতিরে ছিলেন অজ্ঞাতবাসে। এর মোক্ষম ফায়দা নিতে গুঞ্জন আর গুজবের ডালপালা বিস্তার করে সুযোগ সন্ধানীরা। এতে তার সুস্থতা তো বটেই, মৃত্যু নিয়েও রটানো হয় গুজব। খামেনি জনসম্মুখে আসার আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রয়োজনে হত্যার হুমকিতে ভিন্ন ইঙ্গিত দিচ্ছে কি তেহরান? এমন পরিস্থিতিতে আবার ইরান ইসরায়েল সংঘাত দেখবে কি বিশ্ব? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার একাধিক হুমকি আসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিক থেকে, কিন্তু তিনি ছিলেন একেবারেই অজ্ঞাত এক সুরক্ষিত স্থানে। তবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার বেশ কিছুদিন চলে গেলেও তিনি প্রকাশ্যে না আসায় ইরানিদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল। কেমন আছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা? আদৌ কি তিনি সুস্থ আছেন? অনেকের মাঝে আগ বাড়িয়ে আরো অশুভ চিন্তাও উঁকি দিচ্ছিল। কিন্তু না, অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হয়েছেন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। জানান দিয়েছেন তিনি বহাল তবিয়তে আছেন। পবিত্র আশুরা উপলক্ষে 5 জুলাই তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়া মসজিদে সশরীরে হাজির হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এ সময় তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে উপস্থিত জমায়েত। দাঁড়িয়ে হর্ষধ্বনিতে সর্বোচ্চ নেতাকে স্বাগত জানায় তারা। আত্মগোপনে থাকলেও আশুরার দিন তিনি জনসমক্ষে আসতে পারেন, অনেকেরই এমন পূর্বানুমান ছিল। সমগ্র মুসলিম জনগোষ্ঠীর কাছে আশুরা তাৎপর্যবাহী হলেও শিয়া জনগোষ্ঠীর জীবনে এর প্রভাব আরো বেশি। ফলে সর্বোচ্চ নেতা প্রকাশ্যে আসার জন্য এ দিনটিকে বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছিল। নিরাপত্তার খাতিরে যাচাই বাছাই করা সুনির্দিষ্ট উপস্থিতির সামনেই হাজির হন তিনি। তবে এদিন জনসমক্ষে এলেও সর্বোচ্চ ধর্মীয় নেতা কোনো বক্তব্য দেননি। উপস্থিত জমায়েতের উদ্দেশ্যে হাত নেড়ে ও হাসিতে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। 13 জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। একের পর এক ইরানের শীর্ষ কর্মকর্তা ও নেতাদের হত্যার ঘটনায় দ্রুততার সাথে খামেনিকে গোপন বাংকারে নেওয়া হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন খামেনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র তা জানে এবং চাইলেই তাকে হত্যা করতে পারে, তবে তা করা হবে না। খামেনিকে হত্যার ব্যাপারে আইডিএফ যে আগ্রহী, যুদ্ধের মাঝেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সে কথা জানান। সব মিলিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণ সংশয়ের গুরুতর ঝুঁকি তৈরি হয়েছিল। ঝুঁকি এখনো আছে বলে মনে করে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো। এ কারণেই তার নিরাপত্তায় বিশেষ কঠোরতা বজায় রাখা হচ্ছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে আসার একদিন আগেই ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাড়াবাড়ি করলে এর পরের বার ইরান এমন হামলা চালাবে যে ইসরায়েল পঙ্গু হয়ে যাবে। যুক্তরাষ্ট্র চাইলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচানোর সুযোগ পাবে না। হিজল জোবায়ের, বাংলা ভিশন। অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি ইহুদিদের আগ্রাসনে নিশ্চিহ্ন হয়ে গেছে পশ্চিম তীরের জর্ডান ভ্যালিতে গড়ে ওঠা ফিলিস্তিনি বেদুইনদের আরেকটি জনপদ। দীর্ঘদিনের সহিংসতা, দখল, নির্যাতন, ঘরবাড়ি ভেঙে গুরুতর নিরাপত্তা হুমকি তৈরি করে এক রাতেই সব ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে অর্ধশতাধিক বেদুইন পরিবারকে। এসব অনাচারে সরাসরি মদত দিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। নতুন করে বিভীষিকাময় নাকবা বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে কি ইহুদি বসতি স্থাপনকারীরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা ও নির্যাতনে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাবাহিনীর মদদে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। যেখানে একসময় ছিল মানুষের ঘর, শিশুদের কোলাহল, আজ সেখানে পড়ে আছে টিনের ভাঙা বেড়া আর পোড়া ছাই। ইসরায়েলি দখলদারদের হুমকির মুখে সম্প্রতি উৎখাতের শিকার হয়েছে জর্ডান ভ্যালির অর্ধশতাধিক ফিলিস্তিনি বেদুইন পরিবার। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরকে পুরোপুরি ইহুদি বসতির আওতায় এনে পাকাপাকি দখল প্রতিষ্ঠার জন্যই এমন ষড়যন্ত্রে মেতেছে ইসরায়েল। পশ্চিম তীরের প্রত্যন্ত অঞ্চলে জর্ডান নদীর কাছে অবস্থিত জর্ডান ভ্যালির এই এলাকাটি তুলনামূলক কম বসতিপূর্ণ। এরপরও অবৈধ ইহুদি বসতি স্থাপন ও ইসরায়েলিদের চালানো ক্রমবর্ধমান সহিংসতায় ভয়ানক বিপন্ন হয়ে উঠেছে স্থানীয় ফিলিস্তিনিদের জীবন। লাগাতার ভয়ভীতি ও নিপীড়নের জেরে তারা বুঝে গেছে এখানে আর টিকে থাকা যাবে না। এটা নতুন নাকবা, জোরপূর্বক উচ্ছেদ। 40 বছর ধরে যারা এসব জমিতে বসবাস করত সেই বেদুইন পরিবারগুলোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। দখলদার ইহুদিরা আমাদের ঘরের মাঝখানে অবৈধ আউটপোস্ট তৈরি করেছে। বেদুইন গ্রামের বহু বছরের পুরনো স্কুলও তারা দখল করেছে। স্থানীয়রা নিজেদের গবাদি পশু ও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছে। ইহুদি আউটপোস্টের আশেপাশে দলে দলে অবৈধ বসতি স্থাপনাকারীরা জড়ো হতে শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের পাহারা দিচ্ছে। আমরা একা, আমাদের রক্ষার কেউ নেই। দখলদার ইসরায়েলিদের চালানো এমন সহিংসতা নতুন কিছু না। বছরের পর বছর ধরে পশ্চিম তীর জুড়ে পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। কখনো তারা ফিলিস্তিনি স্কুলে হামলা চালায়, কখনো গাড়ি থামিয়ে গুলি ছোড়ে, আবার কখনো বিচ্ছিন্ন করে দেয় পুরো গ্রামের পানি ও বিদ্যুৎ। এসব অন্যায় কখনো থামাতে এগিয়ে আসেনি ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের কান্না কি কখনো শুনবে কেউ? 7 অক্টোবর 2023-এর যুদ্ধের পর থেকে অবৈধ বসতির নির্মাতাদের হিংস্রতা আরও ভয়াবহ হয়ে উঠেছে। আগের চেয়ে অনেক বেশি সহিংস হয়ে উঠেছে তারা। নানাভাবে ভয় দেখিয়ে তটস্থ করে রেখেছে ফিলিস্তিনিদের। ইচ্ছামতো কারো বাড়ির ভেতরে ঢুকে উস্কানি দিচ্ছে, ব্যাপক হারে গবাদি পশু চুরি করছে। এখন সত্যি সত্যি ভয়ের মধ্যে আছে মানুষ। ইসরায়েলি দখলদাররাই এখন পশ্চিম তীরের হর্তাকর্তা। আমাদের পুরনো সব স্মৃতি শেষ হয়ে গেছে। আমরা একসময় যেসব স্বপ্ন দেখতাম হারিয়ে গেছে সব। আরবি ভাষায় নাকবা মানে বিপর্যয়। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় লাখো ফিলিস্তিনিকে ঘরবাড়ি থেকে তাড়িয়ে যে জাতিগত বিপর্যয়ের সূচনা হয়েছিল, পশ্চিম তীর জুড়ে এখন চলছে সেটারই আরেক সংস্করণ। ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলি বসতিগুলোকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে মনে করে বিশ্বের অধিকাংশ দেশ। অথচ এসব তোয়াক্কা না করে দিনের পর দিন অবৈধ ইহুদি বসতির সংখ্যা কেবল বাড়িয়েই চলেছে ইসরায়েল। এমন চলতে থাকলে আগামীতে হয়তো ফিলিস্তিনের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে পশ্চিম তীরের নাম। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজা যুদ্ধবিরতি আর জিম্মি মুক্তির প্রস্তাব নিয়ে কাতারের দোহায় সমঝোতা বৈঠকের মধ্যে অন্তত ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত অন্তত ৩৫০। গাজা যুদ্ধবিরতির জন্য কাতারের দোহায় প্রতিনিধি দল পাঠানোর আগের দিন শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের শর্ত অগ্রহণযোগ্য। তার দাবি, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের দেয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে উল্লেখযোগ্য পরিবর্তন চেয়েছে হামাস। কূটনৈতিক এই তৎপরতার মধ্যেই গাজায় তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রবিবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর হামলায় হতাহত 4 শতাধিক ফিলিস্তিনিকে উদ্ধার করা গেলেও ধ্বংসস্তূপে অনেকেই চাপা পড়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। অন্যদিকে গাজায় ত্রাণ কেন্দ্রগুলোতে জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলিবর্ষণ জারি রেখেছে ইসরায়েলি সেনারা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত হত্যার শিকার হয়েছেন অন্তত 60,000 ফিলিস্তিনি। শেষমেশ গুঞ্জনই সত্য হলো। আমেরিকা পার্টি নামে নতুন দলের ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ধনকুবের ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককালের ঘনিষ্ঠ সহকারী মাস্কের এই উদ্যোগে চ্যালেঞ্জের মুখে পড়ল কি রিপাবলিকান পার্টি? হুমকিতে পড়তে যাচ্ছে কি ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার? দ্রুত জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার বার্তায় কি ইঙ্গিত দিতে চাচ্ছেন মাস্ক? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকা পার্টি নামে নতুন দল গঠন করে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ধনকুবের ও টেসলার প্রধান ইলন মাস্ক।
মাত্র কয়েক মাসের ব্যবধানে বন্ধু থেকে শত্রু বনে যাওয়া ট্রাম্পের শাসন ব্যবস্থাকে পরোক্ষভাবে একদলীয় ও দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করলেন মাস্ক। বলেন, জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতেই এই নতুন দল গঠন। বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্কের নতুন দল গঠনের মাধ্যমে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো আগুন নিয়ে খেলার মতো অবস্থা। ট্রাম্প বিষয়টিকে কিভাবে নেন সেই প্রশ্ন এখন জনমনে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই আমেরিকা পার্টি গঠনে একটি জরিপ ছুড়ে দেন। বলেন, ট্রাম্পের রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির হাত থেকে স্বাধীনতা পাওয়ার জন্য স্বাধীনতা দিবসই একটি ভালো সময়। এতে 65% বেশি মানুষ মাস্কের পক্ষে নতুন দল গঠনে সম্মতি দেয়, বাকি 35% বিপক্ষে ভোট দেয়। এতেই জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে নতুন দল গঠন করেন ইলন মাস্ক। দল গঠনের পর বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। দলটির নিবন্ধন হয়েছে কিনা? আমেরিকাতে রিপাবলিকান ও ডেমোক্রেটিক ছাড়াও কয়েকটি দল রয়েছে, তারা কখনো নির্বাচনে বলার মতো কোনো সফলতা অর্জন করতে পারেনি। সেখানে ইলন মাস্ক কতটা সফল হতে পারবেন? আবার যুক্তরাষ্ট্রের বাইরে আফ্রিকাতে জন্ম নেয়ায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবেন না মাস্ক, তাই কাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করবেন তার গ্রহণযোগ্যতা কতটা থাকবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে কিছুটা পেছনে ফেরা যাক। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইলন মাস্ক। ট্রাম্পের পেছনে খরচ করেন প্রায় $250 মিলিয়ন। বিনিময়ে মাস্ককে ট্রাম্প তার অর্থ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দেন, যার কাজ ছিল বাজেট খাতে ব্যাপক কাটছাটের জায়গা খুঁজে বের করা। কিন্তু মাত্র 3 মাসের মাথায় ইলনকে সরিয়ে দেন ট্রাম্প। এরপরই ট্রাম্পের সমালোচনা করে বিরোধে জড়িয়ে পড়েন টেসলার প্রধান। নতুন করে যুক্তরাষ্ট্রের বাজেটে বরাদ্দ ও কর কমাতে বিগ বিউটিফুল বিল পাশ করে ট্রাম্প প্রশাসন, যেখানে টেসলার পণ্যের ওপর ভর্তুকিতে জোর দেওয়া হয়নি। এমনকি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইলন সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া মানুষ। ভর্তুকি না থাকলে ইলনকে হয়তো দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে, এমনটিও লেখেন ট্রাম্প। বিষয়টি ভালোভাবে নিতে না পেরে ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে দল গঠনের সিদ্ধান্ত নেন মার্কিন ধনকুবের। তবে বিশ্লেষকদের শঙ্কা, দলটি নিবন্ধনের সুযোগ পেলেও সাউথ আফ্রিকার নাগরিক হওয়ায় ইলন মাস্ক প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারবেন না। আর অন্য কাউকে প্রেসিডেন্ট প্রার্থী করা হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। ট্রাম্প যেহেতু মাস্কের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, তাই সামনে কতটা এগোতে পারবেন মাস্ক সেটি নিয়েও প্রশ্ন থেকে যায়। তাই ট্রাম্পের সাথে মাস্কের টক্কর নেওয়াটা সহজ হবে না বলেই শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দালাই লামার উত্তরসূরি নির্বাচন ঘিরে বৈরী প্রতিবেশী ভারত আর চীনের ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্ব তীব্রতর হওয়ার বিষয়টি আর আড়ালে নেই। বেইজিংয়ের দাবি, দালাই লামার উত্তরসূরি জন্মসূত্রে চীনের হতে হবে। অভিযোগ রয়েছে, আধ্যাত্মিক নেতা হিসেবে তুলে ধরে দালাই লামাকে বেইজিংয়ের বিরুদ্ধে কৌশলী অস্ত্র হিসেবে ব্যবহারের অপচেষ্টা করছে নয়াদিল্লি। এমন অবস্থায় দালাই লামার উত্তরসূরি নির্বাচনে ধর্মীয় প্রথা কতটা মানা হবে আর রাজনৈতিক প্রভাব কতটা কাজ করবে, এসব নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কে হবেন তিব্বতের আধ্যাত্মিক প্রধান দালাই লামার উত্তরসূরি? এই প্রশ্ন এখন আর শুধু ধর্মীয় বিষয় নয়, চীন এবং ভারতের ভূ রাজনৈতিক স্বার্থের বড় লড়াই এখন দালাই লামার উত্তরাধিকার ঘিরে। সারা বিশ্বের বৌদ্ধ পণ্ডিত ও ভিক্ষুরা ভারতের ধর্মশালা শহরে জড়ো হয়েছেন দালাই লামার 90তম জন্মদিন উদযাপনের জন্য। এই শহরটি বর্তমানে নির্বাসিত তিব্বতী বৌদ্ধদের প্রধান কেন্দ্র। এই অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে দালাই লামা 130 বছরেরও বেশি বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন। মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নিয়ে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান হিসেবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন। এটা স্পষ্ট যে ভগবান অবলিকেতেশ্বরের সাথে আমার একটি বিশেষ সংযোগ রয়েছে। এমনকি শৈশবেও আমার এই অনুভূতি ছিল। আমি এখন পর্যন্ত বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রদান এবং তিব্বতের প্রাণীদের সেবা বেশ ভালোভাবেই করতে সক্ষম হয়েছি। আমি এখনো 130 বছরেরও বেশি সময় বেঁচে থাকার আশা করি। বর্তমান 14তম দালাই লামার নাম তেনজিন গ্যাতসো। তিনি এরই মধ্যে নিশ্চিত করেছেন তার মৃত্যুর পরেও একজন উত্তরসূরি থাকবেন, যিনি তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতৃত্বের দায়িত্ব চালিয়ে যাবেন। তিব্বতী বৌদ্ধদের ঐতিহ্য অনুযায়ী বর্তমান দালাই লামার মৃত্যুর পর
বহু অনুসন্ধান ও দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে নতুন দালাই লামাকে খুঁজে বের করা হবে। কিন্তু এবার যদি 14তম দালাই লামা জীবিত অবস্থায় তার উত্তরসূরির নির্বাচন পদ্ধতি বা সম্ভাব্য ব্যক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানান, তাহলে তা হবে শত বছরের প্রচলিত রীতির এক বড় পরিবর্তন। দালাই লামাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও ধর্মীয় দ্বন্দ্ব রয়েছে। চীন 1950 সালে সামরিক অভিযান চালিয়ে তিব্বত দখল করে। 1959 সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর দালাই লামা ভারতে আশ্রয় নেন এবং ধর্মশালায় নির্বাসিত তিব্বত সরকারের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। এরপর শান্তিতে নোবেল পুরস্কারও লাভ করেন তিনি। চীনের মতে দালাই লামা তিব্বতের স্বাধীনতা চেয়ে চীনের একত্ববাদ নষ্ট করেছেন। চীন দালাই লামাকে ষড়যন্ত্রকারী হিসেবে দেখে এবং তার রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবকে হুমকি মনে করে। চীন বারবার বলেছে পরবর্তী দালাই লামার জন্ম অবশ্যই চীনের ভেতরে হতে হবে। দালাই লামার পরবর্তী জন্ম অনুমোদনের অধিকার শুধু চীনা সরকারের। তাদের মতে এটি তাদের দেশের আইন ও ধর্মীয় নিয়মের অংশ। অন্যদিকে ভারত দীর্ঘদিন ধরে দালাই লামা ও হাজার হাজার তিব্বতীকে আশ্রয় দিয়ে আসছে। ধর্মশালায় তিব্বতী সরকার মূলত ভারতের মাটিতে থেকে তিব্বতের স্বাধীনতার পক্ষে কাজ করছে। ভারত দালাই লামাকে আধ্যাত্মিক নেতা হিসেবে তুলে ধরলেও বাস্তবে তাকে কৌশলগত অস্ত্র হিসেবেই ব্যবহার করছে। সাধারণত দালাই লামার মৃত্যুর পর শোকের সময় শেষ হলে তার উত্তরসূরি খোঁজার কাজ শুরু হয়। উচ্চপদস্থ লামারা মিলে একটি অনুসন্ধান কমিটি গঠন করেন। প্রাচীন বিশ্বাস অনুযায়ী মৃত দালাই লামার দাহক্রিয়ার সময় ধোঁয়া কোন দিকে উঠল, মৃত্যুর আগে তিনি কোন দিকে তাকিয়েছিলেন এবং পবিত্র লামোলাৎস হ্রদের তীর্থ দর্শনে কি বার্তা এলো, এমন সব আধ্যাত্মিক সংকেতের ওপর ভিত্তি করে তারা উত্তরসূরির সন্ধান করেন। তিব্বতী বৌদ্ধদের এই আধ্যাত্মিক নেতার পরবর্তী নির্বাচনে ধর্মীয় প্রথা কতটা মানা হবে আর রাজনৈতিক প্রভাব কতটা কাজ করবে তা নিয়েই এখন চলছে নানা হিসাব নিকাশ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিশ্বব্যাপী চির ধরেছে পশ্চিমা আধিপত্যে। এমন বাস্তবতায় রবিবার ব্রাজিলে শুরু হয়েছে ব্রিক্সের বার্ষিক সম্মেলন। আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতিতে G7-এর বিকল্প শক্তি হয়ে উঠতে চাচ্ছে উন্নয়নশীল দেশের জোট ব্রিক্স। যদিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি অনেকাংশেই জৌলুসহীন এবারের সম্মেলন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে ব্যাপক জলঘোলার মাঝে আবারও আলোচনায় ব্রিক্সের নাম। সম্প্রতি ব্রাজিলে আয়োজিত জোটের বার্ষিক সম্মেলন ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। ধারণা করা হচ্ছে গাজায় ইসরায়েলের আগ্রাসন, ইরানের উপর হামলা ও ট্রাম্পের কট্টর বাণিজ্য নীতি হতে পারে সম্মেলনের আলোচ্য বিষয়। গত 2 দশক আগে যাত্রা শুরু করা ব্রিক্সকে আমেরিকা ও পশ্চিমা জোটের বিরুদ্ধে দাঁড়ানো পাল্টা একটি শক্তি বলে মনে করেন অনেক বিশ্লেষক। চলমান পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই সংগঠন কি পারবে বিশ্ব ক্ষমতার নতুন কেন্দ্র হতে? চীন রাশিয়ার পরোক্ষ ইশারায় চলছে ব্রিক্সের কার্যক্রম, এমন গুঞ্জন প্রচলিত হলেও এবারের সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিং এর অনুপস্থিতি অনেকটাই কমিয়ে দিচ্ছে সামিটের গুরুত্ব। একইভাবে সম্মেলনে যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে ক্রেমলিন জানিয়েছে সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন পুতিন। এবারের সম্মেলনে অনুপস্থিত আছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। এমন হেভিওয়েট নেতাদের অনুপস্থিতির জেরে প্রশ্নবিদ্ধ হচ্ছে ব্রিক্সের অবস্থান। 2009 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শুরু হয় ব্রিক্সের যাত্রা। পরবর্তীতে জোটে যোগ দেয় মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া বেলারুশ, কিউবা, ভিয়েতনাম সহ কৌশলগত সহযোগী হিসেবে সংগঠনে যুক্ত আছে আরও 10টি দেশ। ব্রিক্স দাবি করে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার পাশাপাশি 36% ভূখণ্ডের প্রতিনিধি এর সদস্য রাষ্ট্রগুলো। অভ্যন্তরীণ সংকট সামলে পশ্চিমাদের একচেটিয়া প্রভাব কতটা হ্রাস করতে পারবে ব্রিক্স, সেটা নিয়ে সম্ভাবনার সাথে সাথে রয়েছে গভীর সন্দেহ। উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ব্রিক্সের জিডিপি পশ্চিমাদের জোট G7-কে ছাড়িয়ে যাওয়ার দাবি করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিষ্ঠার সময় থেকেই জোটের অন্যতম লক্ষ্য ছিল ডলারের বিকল্প একটি মুদ্রা ব্যবস্থা তৈরি করা। বর্তমানে আন্তর্জাতিক সব লেনদেনে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় মার্কিন ডলার। আর এই মার্কিন আধিপত্য ভাঙতেই আগ্রহী ব্রিক্সের সদস্য রাষ্ট্র রাশিয়া ও চীন।
ব্রিক্স জোটের অভ্যন্তরে বিভিন্ন ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে ব্যাপক মতপার্থক্য। এছাড়াও বৈশ্বিক পর্যায়ে এখনও গড়ে ওঠেনি শক্তিশালী কোনো প্রভাব বলয়। তবে বিশ্লেষকেরা বলছেন, নিজেদের রাজনৈতিক ভিন্নতা সামলে ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে ব্রিক্স রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেক্ষেত্রে চীন ও রাশিয়ার দিকে শক্তির পাল্লা ঝুঁকে পড়লে হয়তো অনেকাংশেই মার খেয়ে যাবে পশ্চিমাদের একচেটিয়া ক্ষমতা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। প্রতিনিয়ত নানা উদ্ভাবনী চিন্তার বাস্তবায়নে বিশ্বকে তাক লাগানো চীন এবার আরেক উদ্ভাবন সামনে এনেছে। বেলুনের মতো ডোমের ভেতরে চলছে ভবন নির্মাণের কাজ। গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে ডোমের ভেতরে কেন ভবন নির্মাণের এই কর্মযজ্ঞ? বিশ্লেষকরা বলেছেন, নির্মাণ শিল্পের ভবিষ্যৎ পাল্টে দেবে এই পদ্ধতি। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। আবারও বিশ্বকে তাক লাগিয়ে দিল চীনের প্রযুক্তি। এবার নির্মাণাধীন ভবনের আশপাশের এলাকা দূষণমুক্ত রাখতে চাইনিজরা নিয়ে এলো এক অভিনব প্রযুক্তি। চীনের সাংডাং প্রদেশের জিনান শহরে একটি নির্মাণ সাইটে বিশাল আকারের 50 মিটার দীর্ঘ ইনফ্লেটেবল ডোম স্থাপন করা হয়েছে। এই ডোমটি মূলত একটি বায়ুভিত্তিক অস্থায়ী ছাউনির মতো কাজ করে, যা নির্মাণকালীন ধুলাবালি, ধ্বংসাবশেষ এবং অতিরিক্ত শব্দকে বাইরে ছড়াতে দেয় না। গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের ফলে আশপাশের বাসিন্দারা নির্মাণ দূষণ থেকে কিছুটা স্বস্তি পাচ্ছেন। এই ডোমটি মূলত পলিমারযুক্ত শক্তপোক্ত এক ধরনের কাপড় দিয়ে তৈরি। এর চারপাশে হাই প্রেসার যন্ত্রের মাধ্যমে বাতাস ভরে ফুলিয়ে তোলা হয়, যা অনেকটা বেলুনের মতো। এই ফুলানো অবস্থা ধরে রাখতে বাতাসের নির্দিষ্ট চাপ বজায় রাখতে হয়, ফলে এটি সহজে ভেঙে পড়ে না এবং দীর্ঘ সময় ধরে নির্মাণাধীন অংশকে ঢেকে রাখতে পারে। টাইমস নাও নিউজ জানায়, এই ডোমটি প্রস্তুত করতে কয়েক ঘন্টার বেশি সময় লাগে না এবং কাজ শেষ হলে খুব দ্রুত সরিয়েও ফেলা যায়। ডোমটির ভেতর এয়ার ফিল্টার সিস্টেম যুক্ত আছে, যা ধুলোবালি ও কংক্রিটের ক্ষুদ্র কণাগুলোকে ফিল্টার করে ফেলে। এর ফলে আশপাশের বাতাস অনেকটাই পরিষ্কার থাকে এবং বাইরের বাতাসে দূষিত উপাদান মিশতে পারে না। এমএসএন নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশেষ ডোমের মাধ্যমে স্থানীয় মানুষের স্বাস্থ্যের ঝুঁকি কমানো সম্ভব হচ্ছে। পাশাপাশি আশপাশের স্কুল, হাসপাতাল ও বসতবাড়িতে শব্দ দূষণও অনেকটা কমানো যাচ্ছে। এ ধরনের উদ্যোগের সবচেয়ে বড় উপকারিতা হল, নগরায়নের চাপে বাতাসে যে দূষণ বাড়ছে তা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণ করা সম্ভব। আরকাপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ইনফ্লেটেবল ডোম স্থাপন করা হলে নির্মাণ সাইট থেকে নির্গত ধুলোবালি ও ক্ষতিকর রাসায়নিক উপাদান 90% পর্যন্ত হ্রাস করা যায়। এছাড়াও শব্দ দূষণ 20 থেকে 30 ডেসিমল পর্যন্ত কমানো যায়, যা শহরাঞ্চলে বসবাসকারীদের দৈনন্দিন জীবনে বিশাল স্বস্তি আনবে। অনেকেই মনে করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে চীনের বড় শহরগুলোতে বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হতে পারে, কারণ এর মাধ্যমে নির্মাণ শিল্পের পরিবেশগত ক্ষতি সীমিত রাখা যায়। এমনকি দীর্ঘ মেয়াদে এই ধরনের ডোম জনস্বাস্থ্যের উন্নয়নে ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য এই প্রযুক্তি বিশেষ উপকারী। সামাজিক মাধ্যমে এই প্রযুক্তির ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের এই ডোমের প্রশংসা করতেও দেখা যায়। সব মিলিয়ে এই নতুন ব্যবস্থা নির্মাণ শিল্পকে করবে পরিবেশ বান্ধব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো চাইলেই এই মডেল অনুসরণ করতে পারে। শহরগুলোতে বায়ু দূষণ ও শব্দ দূষণ যে ভয়াবহ প্রভাব প্রতিদিন বেড়েই চলছে, তা এই ইনফ্লেটেবল ডোম প্রযুক্তির মাধ্যমে অনেকটা হ্রাস করা সম্ভব। চীনের এই উদ্ভাবন আবারও প্রমাণ করেছে, প্রযুক্তির সঠিক প্রয়োগ মানুষের জীবনমান ও পরিবেশ দুয়েরই উন্নয়ন ঘটাতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।